সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশিকিন প্রিন্স। দর্শক, আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে দেশে বাড়ছে করোনার সংক্রমণ। একই সঙ্গে বেশ কিছু ভ্যারিয়েন্টও পাওয়া গেছে বাংলাদেশে। এই ভ্যারিয়েন্টের এগেনস্টে আমরা যে ভ্যাকসিন দিচ্ছি সেটি কতটুকু কার্যকর এবং কেনই বা বাড়ছে এই করোনার সংক্রমণ, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু করোনার নতুন ঢেউ, সতর্কতা এবং করণীয়। আর এই বিষয়ে কথা বলতে ঢাকার লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল। ডক্টর ফয়সাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কানাডার আলবার্টা মিনিস্ট্রি অফ হেলথের সিনিয়র পলিসি বিশ্লেষক এবং CRID এর পরিচালক, এবং একই সঙ্গে তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শাহরিয়ার রোজেন। ডক্টর রোজেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ প্রিন্স ভাইয়া, এবং ধন্যবাদ চ্যানেল 24-কে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রথমে যেতে যাচ্ছি আমি ডক্টর আবু জামিল ফয়সাল। ডক্টর ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর ফয়সাল শুনতে জি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি। জি, জি, শুনতে পাচ্ছি। জি, ডক্টর ফয়সাল, প্রথমেই আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। তো এই ঊর্ধ্বমুখীটা কতটা আমাদের জন্য আশঙ্কার, আতঙ্কের? একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আম আমি আপনার এই প্রশ্নের জন্য অনেক, অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা কিন্তু এখনকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। মানে আমাদের দেশে আমরা সংক্রমণটা মানে আবার যে বাড়তে শুরু করছে, এটা কিন্তু আগে থেকে আমরা মনে করতেছিলাম যে এরকম ভাবে আবার বাড়বে। তার মধ্যে আসলো যে ইউকে এবং সাউথ আফ্রিকার যে ভ্যারিয়েন্ট গুলা সেগুলো আমাদের দেশে আসছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এদেরকে খুব ভালো মতে মানে ক্লোজ অবজারভেশনে আছে এবং তাদেরকে কোথাও মিশতে দেওয়া হচ্ছে না। সো দ্যারফর সেটা খুব ভালো। আমাদের এখন স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন এবং সবাই আমরা স্বাস্থ্যের যারা কাজ করে তারা সবাই খুবই তৎপর। এইখানে এই তৎপরতার মধ্যে ঢেউ, দ্বিতীয় ঢেউ হোক আর এই নতুন ভ্যারিয়েন্টই হোক, আমাদেরকে ওই স্বাস্থ্যবিধির এই তিনটা কিন্তু আমাদেরকে পালন করতেই হবে এবং এই তিনটা পালন করার জন্য একদম স্বয়ং প্রধানমন্ত্রীর থেকেই নির্দেশ আসছে। কিছুদিন আগে, এই দিন দুয়েক আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 11টা নির্দেশনা দিছে। তার মধ্যে কিন্তু ওইগুলোই সব ঘুরে ফিরে আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে আমরা করতে পারছি না, মানে করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে, সেটা হলো মানুষের মধ্যে যে 3 ফিট দূরত্ব বজায় রাখা। তার থেকেও হলো যে মানুষ যেন কোন রকম ঘন মানে কোন একটা ক্রাউডের মধ্যে যেন না যায়, একসঙ্গে জটলার মধ্যে যেন না যায়। কিন্তু এটাই কোনো মতে অ্যাভয়েড করা যাচ্ছে না। লোকজন যেহেতু আমাদের সংক্রমণের হার কিছুদিন আগেও, সপ্তাহ দুয়েক আগেও কম ছিল, এই কম থাকাতে লোকজন ধরে নিছিল যে আমাদের আমাদের কাছ থেকে এই সংক্রমণ চলে গেছে, আমাদের আর বেশি কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু সংক্রমণকে কখনোই আমরা দমন করতে পারি না। এইটা সংক্রমণের পরীক্ষার হার হিসাবে কিছুটা কম দেখাচ্ছিল, কিন্তু মৃত্যু চলছিল। মৃত্যু চলছে, মৃত্যু অনেক বেশিও হয়েছে, এর মাঝে কমও হয়েছে, মৃত্যু চলছিল। তার মানে হলো যে মৃত্যু যেখানে হচ্ছে সেখানে গিয়ে যদি পরীক্ষা করা হইতো তাহলে দেখা যেত সংক্রমণের হারটা অনেক বেশি। মানে আমাদের সংক্রমণটা চলছে সারা দেশে, এখন বেশি করে চলছে পকেট, মানে একটা লোকালাইজড এরিয়া গুলাতে বেশি বেশি। তো এখন আমাদের পক্ষে ওই সচেতনতার যে জিনিসগুলো আছে, স্বাস্থ্যবিধি যেগুলো আছে, সেগুলাই আমাদেরকে পালন করতে হবে, খুব কঠোরভাবে পালন করতে হবে। তা না হলে আমাদেরকে মানে এই সংক্রমণের ঢেউ থেকে আমাদেরকে অনেককেই রক্ষা করা সম্ভবপর হবে না। আমাদের অবশ্যই ওই 3 স্বাস্থ্যবিধির কথাই বারবার বারবার করে বলতে হবে। জি, ডক্টর ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ডক্টর রোজেন, বাংলাদেশে সংক্রমণ বাড়ছে, ঊর্ধ্বগতি রয়েছে। তো এই ক্ষেত্রে ভ্যারিয়েন্টগুলো কতটা দায়ী, অথবা আমাদের যে অসচেতনতা আছে এটা এবার কতটা দায়ী, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ডক্টর রোজেন। আম, ধন্যবাদ প্রিন্স ভাই আপনার প্রশ্নটি করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক প্রশ্ন। তা আমরা যদি বাংলাদেশের অবস্থাটা একটু একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখবো যে ডিসেম্বর মাসের শেষ থেকে কিন্তু ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সংক্রমণ মোটামুটি ভাবে কম ছিল। এরপর হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়া শুরু করে।
বিশেষত গত ১০ দিনে কিন্তু আমরা সংক্রমণ দেখতে পারি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়। সংক্রমণের প্রতিটি সূচকই কিন্তু এখন অনেক ঊর্ধ্বমুখী। এখন দৈনিক সংক্রমণের পরিমাণ বাড়ছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনি দৈনিক শতকরা শনাক্তের হারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা আরো কয়েকটি পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যারা বয়সে তরুণ তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে আইসিইউ গুলো কিন্তু একে, একে পূর্ণ হয়ে যাচ্ছে। আমি যদি গত সোমবারের কথা বলি তাহলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই কিন্তু বাংলাদেশে তার যে ডেডিকেটেড যে করোনা ইউনিট ছিল সেখানের 90% এর চাইতেও বেশি সিট কিন্তু অকুপাইড হয়ে গিয়েছিল এবং দেশের অধিকাংশ আইসিইউ কিন্তু এই গত সোমবারে কিন্তু প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। কাজেই আমরা এই যে এতগুলো পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু আমরা বিশ্বের অন্যান্য দেশেও দেখতে পেয়েছি। যখন এই যুক্তরাজ্যের যে ভ্যারিয়েন্টটি প্রবেশ করে, যেটি গবেষণায় দেখা গেছে যে শতকরা 70% বেশি সংক্রামক এবং শতকরা 30% অধিক মৃত্যুর কারণ হতে পারে, সেই ভ্যারিয়েন্টটি যখন বিভিন্ন দেশে প্রবেশ করে তখনই কিন্তু আমরা এই রকম পরিবর্তনগুলো দেখতে পারি। কাজে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় যে, এটি ধারণা করা যায় যে বাংলাদেশে ভ্যারিয়েন্টটি হয়তো এখন ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, এর পাশাপাশি অবশ্যই আমাদের সাথে ফয়সাল স্যার আছেন, স্যার যেটি বললেন, মানুষও কিন্তু অসচেতন হয়ে গিয়েছে। মানুষও কিন্তু ভাবছে ভ্যাকসিন চলে এসেছে। ভ্যাকসিন চলে আসা এবং সাথে কিন্তু কিন্তু করোনাকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটি ডক্টর বিষয় না। রোজেন আইডি স্যার থেকে কিন্তু বলা হচ্ছে যে অস্বীকার করা হচ্ছে যে ইউকে ভ্যারিয়েন্টটা বাংলাদেশে ছড়িয়ে পড়েনি। তো এই জায়গাটা আসলে আমরা কত তাদের দাবিতে কতটা যৌক্তিক আপনার মনে হয়? এখানে সত্যিকার অর্থে আসলে প্রতিটা দেশের সরকারই কিন্তু এভাবেই আসলে রেসপন্স করে। যখনো পর্যন্ত তারা কোনো নিশ্চিত প্রমাণ না পায়, তারা কিন্তু তখনো পর্যন্ত বলে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। কাজেই এটি কোনো আশ্চর্যজনক বিষয় নয়। কিন্তু যে জিনিসটি আমাদের জানা গুরুত্বপূর্ণ যে সম্ভাব্য এটি অন্যতম একটি বড় সম্ভাব্য কারণ হতে পারে অন্যান্য সব বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিই যে আমরা জানি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিন্তু যুক্তরাজ্যের এই ভ্যারিয়েন্টের বিপক্ষে কাজ করে। কাজে আমরা যে বাংলাদেশের যে ভ্যাকসিনটি পাচ্ছি সেটি কিন্তু আজকের এই ভ্যারিয়েন্টের বিপক্ষেও কিন্তু কার্যকর। তো এই কারণে আমাদের সবাইকে কিন্তু আরো বেশি ভ্যাকসিন নিতে হবে। সকল বিতর্ক আমরা যে বিভিন্ন কারণে দেখতে পাচ্ছি সেই বিতর্কে ভীত না হয়ে কিন্তু আমাদের সবাইকে ভ্যাকসিন নিতে হবে। জি ডক্টর, টিকার বিতর্ক নিয়ে আমরা পরে আসি, কিন্তু এর আগে আমরা আপনি বলছেন ইউকে ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করেছে, হয়তো এখান থেকে ছড়াতে পারে। কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের 20 লাখ মানুষ কক্সবাজার এবং পার্বত্য এলাকাতে ভ্রমণ করেছে। তো আমাদের যে অসচেতনতা, এটা আসলে কতটুকু দায়ী এই ঊর্ধ্বমুখীর জন্য? আমার কাছে মনে হয় যে আসলে সত্যিকার অর্থে দুটো বিষয়ই কিন্তু দায়ী। তা না হলে হঠাৎ করে আমরা এত বেশি সংক্রমণ দেখতে পেতাম না। প্রশ্ন হচ্ছে গত মাসে 20 লাখ মানুষ কক্সবাজার গিয়েছে। ডিসেম্বর মাসে কি মানুষ কক্সবাজার যায়নি? নভেম্বর মাসে কি মানুষ যায়নি? বাংলাদেশে এই যে বিভিন্ন যে একটি করোনাকে যে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, এটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। তখন কিন্তু আমরা এরকম ভাবে একটি সূচকগুলো বৃদ্ধি পেতে দেখিনি। এখন কিন্তু আমরা সূচকগুলো বৃদ্ধি পেতে দেখছি। কাজেই এই যে এখনো পর্যন্ত নিশ্চিত প্রমাণ, কারণ আমরা জানি যে জিনোম সিকোয়েন্সিং করে নিশ্চিত হতে হয়। এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু সময় লাগে। আমাদেরকে দেখতে হবে যে ট্রাভেলের সাথে রিলেটেড কিনা, অন্যান্য দেশ থেকে কারা এসেছে, তারা আক্রান্ত হয়েছে কিনা, কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে কিনা। কাজে এই বিষয়গুলো নিশ্চিত হতে অনেক বেশি সময় লাগে, কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করা কিন্তু বুদ্ধিমানের কাজ না। কাজেই আমরা যেহেতু অন্যান্য বিষয় বাংলাদেশে পরিবর্তন হয়নি, কাজে এই বিষয়টি কিন্তু অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় যে আজকে ভ্যারিয়েন্টের জন্যই কিন্তু এই দ্রুত আজকে বাংলাদেশের সংক্রমণটি ছড়িয়ে পড়ছে। জি ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফয়সাল, ডক্টর রোজেন বলছিলেন যে বিগত কয়েক মাসে এই করোনা সংক্রমণ রোধে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আপনিও কি মনে করেন যে এরকম গুরুত্ব দেওয়া হয়নি, এই যে তিনি যে অভিযোগটা করছেন? ডক্টর আবু জামিল ফয়সাল। জি জি। এই প্রশ্নটা কিন্তু আজকের না, যে আমরা যে বিধিগুলা ঠিক মতে মানছি না, এটা তো আমি এবং জনগণের এক তরফ থেকেই বলা যেতে পারে যে এই অভিযোগটা সত্যি। কেননা আমরা যখন নাকি আজকে থেকে মাস দুয়েক আগে যখন নাকি প্রধানমন্ত্রী উনি নিজে বললেন যে নো মাস্ক নো সার্ভিস, মানে কি যে মাস্কটা না পরলে আপনাকে আর কোন রকম সেবা দেওয়া হবে না, সরকারের কোন রকম সেবা দেওয়া হবে না, মানে মাস্কের কতটুকু গুরুত্ব ছিল। কিন্তু আমরা দেখছি যে 30% কম লোকজনরা মাস্ক পরছে, এবং সেই মাস্ক পরাতে মানে সেই মাস্কটা যদি আমাদের বেশি সংখ্যক লোক পরতো তাহলে কিন্তু আজকে আর এই অবস্থা হতো না। আমরা যদি বেশি সংখ্যক, এই কিছুক্ষণ আগে ডক্টর রোজেন যে বলল যে আমাদের কিন্তু সবসময় এই শীতকালের মধ্যেই মানে বেশি করে লোকজন কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গায় ভ্রমণ করে।
এই যে ভ্রমণের যে ইয়েটা, এবং তখন কিন্তু মাস্কও পরে না, তখন আর এই স্যানিটাইজারও ইউজ করে না, তখন মনে করে যে আমরা সব স্বাভাবিক অবস্থায় আছি, আমাদের স্বাভাবিক অবস্থাতে যেভাবে চলি সেভাবে চলাফেরা করে। এই যে কিছু ভুল ধারণার পরিপ্রেক্ষিতে মানুষের যে স্বভাব, সেই স্বভাবটার জন্যই আজকে আমাদেরকে এই আবার মানে সম্মুখীন হতে হচ্ছে। এখন এটার মধ্যে কিছু ভ্যারিয়েন্টের প্রভাব আছে, কিছু আমাদের মানে আমাদের স্বভাবের ইয়ে আছে, এবং আমি মনে করি এর সঙ্গে আরেকটা জিনিসের যোগ দেওয়া উচিত, যে আমরা যে কিছুদিন আগে যে আমি বললাম কিছুদিন আগে যে 11টা নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাটা পালন করার জন্য বা এই নির্দেশনাটাকে প্রবর্তন করার জন্য সরকারের কিন্তু খুব কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এবং এটা শুধু স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এইখানে কোভিড-19 এর প্রথম থেকেই বলা হচ্ছিল যে ইটস এ জব অফ হোল অফ দি গভর্নমেন্ট, সরকারের সব অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এখানে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের কাজ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর কাজ, এডুকেশন, মানে সবার কাজ। কিন্তু দেখেন অন্যরা তো, অন্য মিনিস্ট্রি গুলো তো তেমন কোন রকম কিছু করছে না। জি অন্য ডক্টর ফয়সাল, মিনিস্ট্রি এই বিষয়ে আপনার কাছে আবারও মোবাইল আসবো বিরতির পরে। ডক্টর রোজেন, আপনিও আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আপনার কাছে আবার আসবো। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আমরা কথা বলছি করোনার নতুন ঢেউ, সতর্কতা এবং করণীয় এই বিষয় নিয়ে। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর রোজেনের কাছে। ডক্টর রোজেন, মানুষের মধ্যে যেটা গাছাড়া ভাব চলে এসেছে, এর জন্য কি করোনা সংক্রমণ কম হচ্ছিল এটা দায়ী, নাকি ভ্যাকসিন নেবার পরে মানুষের যে মানসিকতা চেঞ্জ হয়েছে যে করোনা আর হবে না, কোনটাকে আপনি দায়ী করবেন ডক্টর রোজেন? আম, এখানে আসলে দুটি বিষয়ই আছে। মানুষের মাঝখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আম, যে নিয়ম না মানার যে একটি প্রবণতা, সেটি কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি অনেক দিন যাবত। এবং এটি শুধু বাংলাদেশের জন্য আসলে যে সমস্যা সেটি কিন্তু নেই, যে প্যান্ডেমিক ফ্যাটিক যেটাকে বলি আমরা জনস্বাস্থ্যের ভাষায়, এটি কিন্তু প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে একটি অতিরিক্ত দায়িত্ব চলে আসে মানুষকে সচেতন করার জন্য কাজ করা, বা অন্যান্য দেশে আমরা যেখানে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে মানুষ কিন্তু আরো সচেতন হয়ে ওঠে, আমাদের দেশে কিন্তু এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই। কোনো একটি সমস্যা দেখলে সেই সমস্যা কিন্তু দুঃসংবাদ যেরকম বাতাসের আগে ছড়িয়ে যায়, সেরকম ভাবে সেই ভুল তথ্য কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে। সরকারকে কিন্তু এগুলোর সাথেও কিন্তু আহ, আজকে সংগ্রাম করতে হয়। কাজেই বাংলাদেশের জন্য কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু বহুমুখী। আমি কিন্তু সেদিক থেকে বলবো বাংলাদেশ সরকার কিন্তু তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে সময়োপিত সিদ্ধান্ত, ভ্যাকসিন পৌঁছে নিয়ে আসা, মানুষের কাছে দেওয়া, সেজন্য কিন্তু যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। এখন সমস্যা যেটি হয়েছে যে মানুষের মাঝে রয়েছে বিভ্রান্তি, এখন টিকা পাওয়ার ক্ষেত্রে একটু অনীহা আমরা দেখতে পাচ্ছি। একই পাশাপাশি কিন্তু অনেকদিন যাবত মানুষ যে নিয়ম না মানার যে একটি প্রবণতা, সেটি কিন্তু ছিল। আমি এখন এই কথাটি আসলে গুরুত্ব দিয়ে বলতে চাই যে চ্যালেঞ্জের সাথে কিন্তু অপরচুনিটিসও আসে। আজকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে করোনার সংক্রমণ অনেক বেশি বেড়ে গেছে, স্কেয়ার ট্যাকটিক কিন্তু খুব ভালো কাজ করে মানুষের উপরে। এই জিনিসটি যখন মানুষ দেখবে, বা আরো যখন বলা হবে যে আজকে আমাদের দেশের অবস্থা হঠাৎ করে এখান থেকে এই খারাপ পর্যায়ে চলে গেছে, তখন এটি কিন্তু আমরা মানুষকে একটা সচেতন করার আরেকটি সুযোগ কিন্তু এখন এসেছে। আমার মনে হয় যে এখন মানুষকে যদি বলা হয় জিনিসগুলো সরকারি পর্যায় থেকে বা অন্যান্য পর্যায় থেকে, ইটস মোর লাইকলি যে মানুষ এখন শুনবে, এবং মানুষকে আসলে শোনানোটা এখন অত্যন্ত জরুরি। তা না হলে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে 14 দিন আগে যে ঘটনা ঘটেছিল তার প্রতিফলন কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু 2000-এর কাছাকাছি দৈনিক সংক্রমণ চলে এসেছে। আজকের অবস্থা কিন্তু আমরা দেখতে পাবো মার্চ মাসের শেষে। জি, কাজে আমরা যদি এখন সচেতন করতে না পারি, এই ঊর্ধ্বমুখী গতি কিন্তু রোধ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। জি ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফয়সাল, আমরা কি আসলে মানুষকে সচেতন করতে পারিনি, নাকি ব্যর্থ হয়েছি, নাকি জনগণই সচেতন হচ্ছে না? আরেকটি বিষয়, টিকা নিয়ে মানুষের মধ্যে অনীহা বিভ্রান্তি আছে, সেটা প্রথম দিকে যতগুলো আমরা দেখেছি যে যতজন টিকা নিয়েছেন, এখন কিন্তু সেই রেট অনেক কমে এসেছে। আপনার কি মনে হয় ডক্টর ফয়সাল? আপনার যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু এর পিছনে অন্তর্নিহিত ইস্যুটা কিন্তু আমরা কখনোই খুব ভালো মতে অ্যাড্রেস করতে পারি না। পিছনে যে দুটো অন্তর্নিহিত ইস্যু, একটা হলো যে রিস্ক কমিউনিকেশন। আপনি দেখেন খালি শুধু হাত ধোয়ার কথা বললেই হবে না,
হাত ধোয়ার পিছনে কেন, কি হবে, না করলে কি হবে, করলে কি লাভ হবে, মানে উই উইল হ্যাভ টু কমিউনিকেট দ্য রিস্ক। আমাদের এটার জন্য কিন্তু খুবই মানে মানে আপন করে লোকজনদের সঙ্গে কমিউনিকেশনের ব্যাপারটা এটা কখনোই আমরা করতে পারি নাই। এবং যতক্ষণ পর্যন্ত রিস্ক কমিউনিকেশন না হবে, ডব্লিউএইচওর কথাতে কোনো মতেই কমিউনিটি এঙ্গেজ হয় না। আমাদের এখানে কিন্তু কমিউনিটিকে এঙ্গেজ করতে পারিনি আমরা। আমরা কিছু সংখ্যক লোক মাস্ক পরছে, কিছু সংখ্যক লোক স্যানিটাইজার ইউজ করছে, কিছু সংখ্যক লোক হয়তো ভিড়ে যায় নাই, কিন্তু আপামর জনসাধারণ ওইটার মানে ওই যে ঠিক মতো তাদের সঙ্গে কমিউনিকেশন করা হয় নাই এবং তাদেরকে সম্পৃক্ত করা হয়নি। এটা হলো একদিক। আর ২ নম্বর দিক হলো যে আমাদের যারা নাকি এই স্বাস্থ্যবিধির প্রবর্তন করবে, মানে এটাকে ইমপ্লিমেন্ট করবে, তাদের মধ্যেও কিন্তু খুব মানে ভালো সমন্বয় ছিল না। আজকে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে হোল অফ দি গভর্নমেন্টের যে দরকার, আমাদের শুধু খালি স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যেই থাকলে হবে না। এটা এরা সবকিছু করতে পারবে না। ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যেও একটা ডিভিশন, পুরো ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশনটাই অলমোস্ট নিষ্ক্রিয়ভাবে রয়ে গেছে। তা আমাদেরকে এই সবগুলা বিষয় মিলে হোল অফ দি গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভেট না করতে পারতেছি, সবাই যে এই কাজের মধ্যে ইনভলভ হবে, যার যার কাজের মধ্যে দিয়ে এই কাজগুলো এক্সট্রা করে করবে। এখন লোকাল গভর্নমেন্টের মিনিস্ট্রি করতে হবে, হোম মিনিস্ট্রির লোকজন করতে হবে। হোম মিনিস্ট্রি কিছু করে, ওই যে কিছু ভ্রাম্যমাণ আদালত করে, ইত্যাদি করে। তো সেইটা খালি এক জায়গায় করলে আর হবে না, এটা সব জায়গাতেই করতে হবে। মানুষকে বারবার বলতে হবে, কমিউনিকেট করতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে হবে। আর সরকারের সব বাহন, সরকারের যত গ্রুপ আছে, যত মিনিস্ট্রি আছে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই চিত্রটা মানে পরিবর্তন হইতো। এটা আমরা আগেও করতে পারি নাই, এটাও আগে বলা হয়েছে, বহু আগে থেকে বলা হয়েছে। সে 2020-এর সে এপ্রিল মে জুন ওই দিকেও বলা হচ্ছিল, একই কথা বলে যাচ্ছি আমরা, কিন্তু ওইটাকে ঠিক মতে আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটার জন্য দায়ী কিন্তু আমিও নিজেও দায়ী, আমি দায়ী, আমার জনগণ সবাই দায়ী। আমরা যদি ঠিক মতে এই অভ্যাসটা পরিবর্তন করতে পারতাম, সেই 2020-এর মে জুন থেকে যদি শুরু করে আজকে যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে সেকেন্ড ডেও আরো যদি তীব্রতর হইতো, কিছুই হইতো না, আমাদের সমস্যা হইতো না। এখন যদিও ইনজেকশন চলে আসছে, ভ্যাকসিন চলে আসছে, কিন্তু ভ্যাকসিনের থেকে তো সুরক্ষা যতটুকু পাওয়া যাবে এই সম্পর্কে তো লোকজনদেরকে খুব ভালো মতে বোঝানো হয়নি, রিস্ক কমিউনিকেট করা হয়নি। অনীহা তো আছে একদিকে, আবার আরেকদিকে হলো যে মানুষের এই এটা সম্পর্কে ঠিক মতো বুঝে উঠতে পারতেছে না যে কি করবে কি করবে না, কতটুক নিবে, কতজন নিবে, কি করবে। তা না হলে কেন সংখ্যা কমে যাচ্ছে। ওইখানে অবশ্য ভ্যাকসিনের বেলায় আরেকটা একটা অন্তরায় আছে, সেটা হলো সেই যে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন করানোর জন্য আমাদেরকে আরো অন্য লোকজনদের সম্পৃক্ত করা উচিত, এনজিওদেরকে সম্পৃক্ত করা উচিত, যাতে করে রেজিস্ট্রেশনটা করে দ্রুত লোকজনদেরকে ভ্যাকসিন নেওয়ার জায়গায় পাঠানো উচিত। জি ডক্টর ভ্যাকসিন ফয়সাল, আপনাকে নেওয়ার ধন্যবাদ। আপনার কাছে আবার আছে ডক্টর রোজেন। বাংলাদেশে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা হচ্ছে। ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। তো আপনার কি মনে হয় আসলে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? আম, আম, আসলে আপনাকে যে কথাটি একটু আগে কিন্তু ফয়সাল স্যার বলছিল যে রিস্ক কমিউনিকেশন, আমাদের দেশে কিন্তু আজকে যে কোনো একটি সমস্যা হলে সেটি মানুষের তথ্যটি মানুষের কাছে সরাসরি ভাবে পৌঁছে দেওয়া, সেটির সুযোগ কিন্তু সীমিত। আজকে যে ঘটনাটি ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে সেটি হচ্ছে যে তারা রিপোর্ট পেয়েছে যে বিভিন্ন কারণে একটা ব্লাড ক্লটিং এর সাথে কিন্তু ভ্যাকসিনের কোনো সংযোগ আছে কিনা এটি তারা বোঝার জন্য তারা সাময়িকভাবে স্থগিত করেছে। আজকে আপনি চ্যানেল 24 এর প্রোগ্রাম করছেন, আপনি 2 সপ্তাহের জন্য প্রোগ্রাম বন্ধ রাখতে পারেন, তার মানে এই না কিন্তু একটি সমস্যার জন্য আপনি চ্যানেল 24কেই বন্ধ করে দিচ্ছেন। তো মানুষের যে সেই বোঝার উপলব্ধির যে জায়গাটা সেটি কিন্তু নেই। ফলে যেটি হচ্ছে যে একটা পর্যায়ে কিন্তু ভুল তথ্য থেকে সেই ভুল তথ্য গুজব আকারে ছড়িয়ে যাচ্ছে। যে ঘটনাটি আমরা ইউরোপে দেখতে পেয়েছি, যে আমরা প্রথমে নরওয়েতে দেখেছি এবং তার পরবর্তীতে আমরা কয়েকটি দেশে দেখেছি যে তারা দেখতে পেয়েছে যে কিছু মানুষজনের মাঝখানে সেই রক্ত জমাট বাঁধা সংক্রান্ত যে জটিলতা সেটি দেখা দিয়েছে।
এখন আমরা যদি সিডিসির দিকে তাকাই তাহলে আমরা দেখব যে রক্ত জমাট বাঁধা জনিত যে সমস্যা সেটি কিন্তু স্বাভাবিকভাবেই প্রতি 1000 মানুষজনের মধ্যে 1জন থেকে 2জন মানুষের হতে পারে। কাজেই এটি কিন্তু খুব স্বাভাবিক যে আজকে যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা ভ্যাকসিন নেন আর না নেন তাদের কিন্তু সেই সমস্যাটি হবে। যার হার্টের সমস্যা এমনিতেই হওয়ার কথা, ভ্যাকসিন নেওয়ার ফলে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে না। কাজে অন্যান্য সমস্যা কিন্তু অন্যান্য সমস্যার মতো থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে সেই সমস্যার সাথে আদৌ কোনো সংযোগ আছে কিনা ভ্যাকসিনের, সেটি খতিয়ে দেখা দরকার। সেই খতিয়ে দেখার জন্যই কিন্তু এই বিশ্বের বিভিন্ন দেশ সাময়িকভাবে স্থগিত রেখেছে। কিন্তু আপনি কানাডার দিকে যদি তাকান, যেখানে আমি অবস্থান করছি, আমাদের কানাডাতে কিন্তু অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কিন্তু আমরা এখনো দিয়ে যাচ্ছি। আপনি যুক্তরাজ্যের দিকে তাকান, সেখানে 11 কোটি বেশি মানুষও কিন্তু সেখানে, প্রচুর মানুষ সেখানে ভ্যাকসিন পেয়েছে। তাদের মাঝখানে কিন্তু এরকম কোনো রিপোর্ট আমরা দেখতে পারিনি। আজকে আপনি ভারতের দিকে তাকান, 2 কোটির বেশি মানুষ সেখানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেয়েছে, সেখানে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখতে পারিনি। কাজেই বর্তমানে যেটি হয়েছে, বিশ্বের কয়েকটি দেশে এ ধরনের সমস্যা দেখার জন্য তারা গবেষকদের মাধ্যমে আগে নিশ্চিত হতে চাচ্ছে যে এর মাঝে কোনো সংযোগ রয়েছে কিনা। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে এই ভ্যাকসিনটি বিপজ্জনক। আপনি যদি বাংলাদেশের রেসপেক্টে চিন্তা করেন, আমরা কিন্তু এমন কিছু এখনো পর্যন্ত শুনতে পাইনি। এবং অনেক সময় দেখা যায় যে আসলে যে ডেমোগ্রাফিক যেটা আমরা বলি, বিভিন্ন দেশের মানুষের কিন্তু গড়ন বিভিন্ন রকম থাকে, ফলে এক একটি ওষুধ কিন্তু বিভিন্ন দেশের মানুষের উপর ভিন্নভাবে কাজ করে। কাজে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এরকম কোনো সমস্যা দেখিনি, এবং অন্যান্য যে সমস্যাগুলো দেখেছি সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখার জন্যই কিন্তু সাময়িকভাবে বন্ধ রেখেছে। তাহলে কাজেই ডক্টর আমাদের এই রোজেন, মুহূর্তে ডক্টর আতঙ্কিত রোজেন, হওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিতে পারেন। জি, জি বাংলাদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এই ভ্যাকসিনটি নিতে পারে। জি, জি ডক্টর ফয়সাল, ডক্টর রোজেন আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার আসবে বিরতির পরে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর আবু জামিল ফয়সালের কাছে। ডক্টর ফয়সাল, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী দেশে লকডাউন নিয়ে কথাবার্তা চলছে, স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে বলেছেন লকডাউন হবে না। আসলে এ বিষয়ে আপনার মতামত কি? লকডাউনে যাওয়া উচিত কিনা ডক্টর ফয়সাল? ডক্টর ফয়সাল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সরি, আমার এটা মিউট করা ছিল। লকডাউন ব্যাপারটা হলো যে মানুষের মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা। এখন এটাকে মানে এখন অন্য আর কোনো প্রতিশব্দ নাই যে এখন কি ব্যবহার করা। অনেকেই লকডাউন করতে চাচ্ছেন না, কারণ আমাদের দেশের ইকোনমির কথা খেয়াল করে যে লকডাউন হলে সব বন্ধ হয়ে যাবে, তখন কর্মচারীরা ফ্যাক্টরিতে যাবে না বা খেতে কাজ করবে না ইত্যাদি, তো সেটাতে অনেক ব্যাহত হবে। সেইখানে আমাদেরকে এই মানুষের মুভমেন্টটাকে যদি মানে কন্ট্রোল করা যায় কোনোভাবে, এখন সেটাকে কন্ট্রোল করতেই হবে আমাদেরকে। যেটা নাকি স্বাস্থ্যমন্ত্রী কালকে যেটা বলছেন, যে সংখ্যাটা বলছেন, এই সংখ্যাটা দূর করার জন্য, এই সংখ্যাটা কমানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটা হয়তো বা বাসের মুভমেন্ট হয়তো কমাইতে পারা যেতে পারে, প্লেনের মুভমেন্ট হয়তো কমানো যেতে পারে, বা ট্রেনের মুভমেন্ট। তবে এটা ঠিক যে এখনো যে মানে স্কুল খুলছে না, স্কুলকে না খোলার পিছনে, কারণ স্কুলে খোলার পিছনের যে প্রস্তুতি সেটা হয় নাই। তো আমাদেরকে সবকিছুই একটা মানে আপেক্ষিক ইয়েতে আমাদেরকে দেখতে হবে যে কোনটা করলে কতটুকু উপকার হবে এবং মানুষ কি ঠিক মতো বুঝতে পারবে কিনা। মানুষ লকডাউন বললেই মনে করে যে সব বন্ধ করে দিবে, আবার সেই আগের মতন ছুটির মতন সে আবার গ্রামের বাড়িতে যাইতে শুরু করবে। তো সেই গ্রামের বাড়িতে গেলেও তো সেই মুভমেন্ট হচ্ছে, আমাদের মুভমেন্টটা বন্ধ করতে হবে। এবং মুভমেন্ট করার সময় সেখানে দেখতে হবে যে মাস্ক পরে আছে কিনা। একটা বাসের মধ্যে যদি 30 জন যাত্রী থাকে, তারা যদি ফাঁক ফাঁক হয়ে বসেন এবং মাস্ক পরেন, তাহলে তো সমস্যাটা অনেক অনেক কম, অনেক আমাদের মানে সংক্রমণের সংখ্যাটা হওয়াটা অনেক কমে যাবে। তো ঠিক সেরকম আর কি, এগুলো সব মানে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজগুলা করতে হবে। কিন্তু কাজগুলা করার জন্য মানুষকে বুঝাইতে হবে। ওই যে মানুষকে রিস্ক কমিউনিকেশন এইটা না করা পর্যন্ত শুধু খালি লকডাউন বললে পক্ষে বিপক্ষে তর্ক করে কোনো লাভ নাই। আমাদেরকে সবকিছুটাই
মানুষকে বোঝানোর উপরে অনেক কিছু নির্ভর করবে। জি ডক্টর ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোজেন, এই ঊর্ধ্বমুখী রোধে, সংক্রমণ রোধে আসলে লকডাউন বা মুভমেন্ট রেস্ট্রিকশন করা আসলে কিভাবে করা উচিত অথবা কিভাবে করা যায়, কি মনে হয় ডক্টর রোজেন? আম, ধন্যবাদ ভাইয়া, একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাট এটি বলার আগে আমি সবচাইতে আসলে আমাদের সমাধানের রাস্তা কি? এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধানের রাস্তা হচ্ছে ভ্যাকসিন। কাজে সবার প্রথমে এটা নিয়ে আমি একটি ছোট্ট কথা বলতে চাই যে আমাদের যে বিভ্রান্তি তৈরি হয়েছে যে বিভিন্ন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এখন বিভিন্ন ইউরোপের দেশ বন্ধ রেখেছে। আমরা যদি দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু বলেছে যে এই অক্সফোর্ডের টিকা চালিয়ে যেতে, যাতে করে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি না হয়। আমি আজকে কানাডাতে যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু ভ্যাকসিন চালিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যে কিন্তু ভ্যাকসিন চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারতে দেখেছি। আজকে আমি আমার পরিবারের কথা যদি চিন্তা করি, আমার বাবা মা, আমার শ্বশুর, আমার নানা নানি থেকে শুরু করে অধিকাংশ সদস্য কিন্তু ভ্যাকসিন নিয়েছেন। তারা সুস্থ আছেন, তারা নিরাপদে আছেন। তো আজকের আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি সেই সমস্যার সবচেয়ে বড় সমাধান হচ্ছে ভ্যাকসিন নেওয়া। কাজে মানুষকে আমাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রথমে অনুপ্রাণিত করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি সেটি যদি আমি বলতে আসি, তো সময়ের সঙ্গে সঙ্গে যেমন মহামারীর ধরন পরিবর্তন হয়, ঠিক তেমনি ভাবে সরকারের কৌশলও কিন্তু পরিবর্তন করতে হবে। এখনকার সংগ্রাম হচ্ছে ভ্যারিয়েন্টের বিপক্ষে এখন একটি কৌশল তৈরি করা। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্ডার কন্ট্রোল করা। যারা অন্যান্য দেশ থেকে, চিহ্নিত দেশ থেকে, যুক্তরাজ্য থেকে হোক, আজকে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট কিন্তু অনেক বেশি খারাপ, তার বিপক্ষে কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ করে না। কাজে চিহ্নিত দেশ থেকে যাতে করে মানুষজন এসে বাংলাদেশে এই বিপজ্জনক ভ্যারিয়েন্টগুলো আরো নিয়ে না আসে, সেজন্য খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য নিজ খরচে কোয়ারেন্টাইন করা কিন্তু বাধ্যতামূলক করা যেতে পারে। ফলে মানুষ কিন্তু অপ্রয়োজনীয় ভ্রমণে কিন্তু নিরুৎসাহিত হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। এরপর আপনি যে প্রশ্নটি করলেন যে লকডাউনের একটি বিষয়, এই মুহূর্তে আজকে ফয়সাল স্যার যেরকম ভাবে বলেছিলেন, এই মুহূর্তে দরকার রিস্ক কমিউনিকেশন। আজকে আমরা লকডাউন করলে কি হবে? আজকে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। এর সম্ভাব্য একটি কারণ যে ঢাকায় আসলে হয়তো ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে। আজকে লকডাউন করতে গেলে সবাই গ্রামে চলে যাবে, ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যাবে। আমাদের দেশে কিন্তু প্রপার রিস্ক কমিউনিকেশনের এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থাটি নেই। কাজে আমরা যদি সে কাজটি করতে যাই, তাহলে যে আনইনটেন্ডেড কনসিকোয়েন্স, যেটি আমরা চাচ্ছি না, এরকম ফলাফল আসার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের টার্গেটেড মেজার নিতে হবে, যাতে করে মানুষ যে মাস্ক পরে। স্যার কিন্তু বলেছেন আজকে যে আমাদের এটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ হওয়া উচিত। আজকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটি সিদ্ধান্ত নিতে পারবে না। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু একটি ভূমিকা রয়েছে। আজকে লোকাল গভর্নমেন্টের একটি ভূমিকা রয়েছে। কাজে মানুষ মাস্ক না পরলে তাকে যদি জরিমানা দিতে হয়, যদি একজন জরিমানা দেয়, তাকে দেখে কিন্তু আরো 10 জন মানুষ কিন্তু মাস্ক পরবে। এই বিষয়গুলোর দিকে এখন গুরুত্ব দেওয়া উচিত যে আমরা বর্ডারকে কন্ট্রোল করব। আমরা কিছু মাস্ক পরার মতো নিয়মগুলোকে আজকে আমরা যদি কেউ না মানে, তাহলে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে একটি দ্বন্দ্ব প্রদান করব, এবং একই সাথে মানুষ যাতে করে ভ্যাকসিন নেয় সেজন্য আমরা মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। এগুলোই কিন্তু বর্তমান সমস্যার একটি সবচেয়ে বড় কার্যকরী সমাধান। জি ডক্টর রোজেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফয়সাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা এবং 30 মার্চ থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার একটা পরিকল্পনা আছে সরকারের। তো এই অবস্থাতে আসলে এই দুই মানে বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ডক্টর ফয়সাল? প্রথমে যে বইমেলার ইয়েটা ছিল, বইমেলার কথাটাও ছিল যে এখানে তো অনেক জটলা হবে, অনেক লোকজন আসবে, তাহলে তো আমরা যে বলছি যে মানুষ যাতে করে ভিড়ের মধ্যে না যায় এবং মানুষ যাতে করে ওইখানে গেলে পরে আবার মাস্কও পরবে না, অনেক কিছুই করবে না। তো সেই জন্য বইমেলা নিয়ে কিন্তু মানে এটা নিয়ে কিন্তু বইমেলা আগে যে সময় হইতো সেই সময় কিন্তু করতে দেওয়া হয় নাই। এখন করতে বলা হচ্ছে, মানে দেওয়া হয়েছে পারমিশন, কিন্তু আমাদেরকে কঠোরভাবে ওইগুলা দেখতে হবে যে মাস্ক পরতেছে কিনা সবাই, বিক্রেতা ক্রেতা সবাই মাস্ক পরতেছে কিনা, এবং জটলার মধ্যে যাবে না, জটলার মধ্যে লোকজন কম যাবে, এবং সেটা যাতে করে না হয় সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলা বা মানে আমাদের যেসব সংস্থাগুলা কাজ করে তারা তৎপর থাকতে হবে। স্কুল খোলার ব্যাপারে এখানে প্রিপারেশনের ব্যাপার আছে। স্কুল টিচারদের যেরকম প্রিপারেশন লাগবে, স্কুলের বাচ্চাদের জন্য প্রিপারেশন লাগবে, তাদের প্যারেন্টসদের প্রিপারেশন লাগবে। স্কুলে কিন্তু এখন পর্যন্ত যে তারা 2 শিফটে ক্লাস করবে বা 3 শিফটে ক্লাস করবে, অল্প অল্প সংখ্যক ছাত্রদেরকে নিয়ে ক্লাস করবে, এই ধরনের কোনো পরিকল্পনা একটা আমার জানা মতে নাই। হয়তোবা ওনারা চেষ্টা করতেছেন এই ধরনের পরিকল্পনা নিতে। শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে
মানে ভ্যাকসিন নিয়ে নেওয়া, তাদেরকে দিয়ে দেওয়া, তারা যেন সুরক্ষিত হইতে পারে। এবং সেইখানে বাচ্চাদের মধ্যেও এবং সব মানে স্কুলের শিক্ষকদের, স্কুলের কর্মচারীদের মধ্যেও সেই মাস্ক পরার ব্যাপারটা, এইটা কিন্তু খুব ভালো একটা প্ল্যান নিয়ে আগাতে হবে। আমরা জি যদি প্ল্যান জি যদি আগাই, তাহলে কিন্তু ওইটা তো কোনো মতেই আমাদের ভালো কিছু হবে না। জি ডক্টর ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর রোজেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে এই বিষয় নিয়ে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি, তো তাই করোনা সংক্রমণ রোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন।